স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে সশস্ত্র সালাম দেয় সশস্ত্র বাহিনী। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি, সাথে ছিলেন 3 বাহিনীর প্রধান। পরে স্মৃতিসৌধ, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। তাই কাজের সুবিধার্থে 2 জন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। শূন্য ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসন। বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়। এর অনুলিপি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এই আসনের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী শূন্য হয়েছে আসনটি। এদিকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রীর পদ থেকে জহিরুদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ দেশে আনা হয়েছে। বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে একসাথে পৌঁছায় 5 মরদেহ। এদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। আর সকালে ভোমরা বন্দর দিয়ে মরদেহ আনা হয় একজনের। সাতক্ষীরায় দাফন করা হয়েছে তাকে। গিয়েছিলেন চিকিৎসা করে সুস্থ হতে, ফিরলেন মর্মান্তিক আগুনে মরদেহ হয়ে। কলকাতায় দুর্ঘটনার 4 দিন পর সড়কপথে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হলো 5 বাংলাদেশের মরদেহ। এদের মধ্যে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারই 4 জন, আরেকজন সাভারের ব্যবসায়ী। এরকম একটা মুহূর্ত এখানে, যেখানে পরিবারের লোকজন সবাই লাশের জন্য অপেক্ষা করছে, সেইখানে হাই কমিশনার আরও কিছু ইচ্ছা করলে করতে পারত। এই দেবাশিসের উপরেই পরিবারটি ডিপেন্ডেন্ট ছিল, একেবারে পরিবারটি পথে বসে গেছে। এর আগে ভোমরার স্থলবন্দর দিয়ে আনা হয় সাতক্ষীরার আলিমুজ্জামান নামে একজনের মরদেহ। গ্রামের বাড়ি বড়েয়ায়, দাফন করা হয় সেখানে। এলাকার ছেলে বিলিয়ে পোলাপান নিয়ে ধনী গরিব, শুধু ধনীদের গরিবদের নিয়েও ওই মর্মা করত। সে অত্যন্ত ভালো মানুষ ছিল, সে সামাজিকভাবে চলত, মানুষের সুখ দুঃখের সাথী হতো। তারালি ইউনিয়নবাসী খুবই মর্মাহত। আল্লাহ পাক যেন তাকে সর্বোচ্চ ভেরেশতের মাকাম দান করেন, আমরা সবাই দোয়া করব। গেল বুধবার কলকাতায় হোটেল শিখাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 7 বাংলাদেশি। দেশে আনা হলো 6 জনের মরদেহ। বাকি আরেকজনের সৎকার হয় পশ্চিমবঙ্গে। মাফতুহা মিলি, চ্যানেল 24। এক্সিলারেট এনার্জির বন্ধ টার্মিনাল কাজ শুরু করেছে। জাতীয় গ্রিডে বাড়তে শুরু করেছে গ্যাসের সরবরাহ। শনিবার বিকেল 4টায় মোট সরবরাহ 230 কোটি ঘনফুটের কিছু বেশি ছিল। এর মধ্যে অভ্যন্তরীণ গ্যাসের সরবরাহ 162 কোটি ঘনফুটের কিছু বেশি। আর সামিট এবং এক্সিলারেট এনার্জির 2 টার্মিনাল থেকে এসেছে বাকি 68 কোটি ঘনফুট। স্পট মার্কেট থেকে কেনা ব্রিটিশ পেট্রোলিয়ামের একটি কার্গো 23 আগস্টে আসার কথা থাকলেও সেটি একদিন আগে এসে গ্যাস খালাস শুরু করেছে।
জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সমাধানে সময় লাগবে। ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান এই বছর ৫,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। তীব্র জ্বালানি সংকটে স্থবির দেশের শিল্প খাত। গ্যাস সরবরাহের অভাবে কমেছে উৎপাদন, বন্ধ হয়েছে শত শত কারখানা। সমাধানের জন্য এক এক পক্ষ থেকে আসে এক এক ধরনের আশ্বাস, কিন্তু মেলে না সমাধান। বিশাল একটা বড় প্রবলেম। এবার সেই কফিনে একেবারে পেরেক ঠুকে দিলেন অর্থমন্ত্রী। অসহায় আত্মসমর্পণে জানালেন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে জ্বালানি পরিস্থিতি, সহসা মিলবে না সমাধান। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম, সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের বাইরে। সত্যকে মেনে নিয়ে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঝুলি খুলে বসলেন। জানালেন সমাধানের জন্য সময় প্রয়োজন। বিকল্প হিসেবে স্বপ্ন দেখালেন এবছর ৫,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের। সাথে জানালেন কয়লা উত্তোলনে পুরনো পথে হাঁটবে না সরকার। কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে, আপ টু ইনক্লুডিং কোলের সাথে একটা সুবিধা আছে। ওখানে আবার সোলারের, ওখানে অনেক বড় জায়গা হয়ে যায়, তো সোলারের একটা, ওখান থেকে 10,০০০ মেগাওয়াট একটা সুযোগ আছে ওখান থেকে, সেটা আমরা কাজ করছি এবং হোপফুলি দেখি এটা। ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনা রাখতে হয়। এ সময় কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত অটোমেশনের দাবি জানান বিশ্লেষকরা। ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। নতুন সড়ক সেতু নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ে কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এতে ভোলার সঙ্গে ঢাকা এবং বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বরিশালের রহমতপুর, হিজলা, মেহেদীগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরেকটি সভায় স্বাস্থ্যসেবাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারো বাধায় সুনাই নদে নৌকাবাইচ বন্ধ হবে না, একথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। চ্যানেল 24-কে তিনি বলেন, নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, বন্ধের প্রশ্নই আসে না। আমরা এই নৌকাবাইচ করতে চাই, তো এখানে কোনো যদি সমস্যা থাকে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে তাদের সাথে বসার জন্য। এছাড়া স্থানীয় এমপি মহোদয়ের সাথে আমি কথা বলেছি, উনিও বিষয়টা দেখতেছেন যাতে কোনো সমস্যা না হয়। নৌকাবাইচ এটা ঐতিহ্যবাহী খেলা, এটা যাতে সুস্থভাবে হয় এই জন্য আমরা চাই। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে কনসার্ট নিয়ে পরিস্থিতি বিবেচনায় যা করা দরকার ছিল তাই করা হয়েছে, একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চাঁদা না দেয়ায় হামলার শিকার ঢাকা মেডিকেলের চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এরকম যে গান বাজনা, সিনেমা, এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবৎ তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা। সেটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। আদর্শ ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। রাজধানীতে এক আলোচনায় তিনি এসব বলেন। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, রাজনীতির পরিবর্তনকে এগিয়ে নিতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পথের ঊর্ধ্বে উঠে গণঅভ্যুত্থানে যেমন ছিল, আমরা প্রত্যেকে বৃহত্তর জাতীয় স্বার্থে এক জায়গায় থাকবো। আমাদের যে রাজনৈতিক আদর্শ বা মূল্যবোধই থাকুক না কেন, আমরা গণতান্ত্রিক ভিত্তিটাকে অন্তত পক্ষে আরো শক্তিশালী করব এবং দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, জনগণের কল্যাণের প্রশ্নে আমাদের এক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়েই রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। এই সংস্কৃতির পরিবর্তন না হলে যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছে এটি অবশ্যই শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে মিলবে না।
আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষায় আরও বাড়বে বরাদ্দ। ঢাকার সাভারে ইউজিসির এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। তিনি বলেন, দেশে অনেক মানহীন বিশ্ববিদ্যালয় আছে, চিহ্নিত করা হবে শিগগিরই। উচ্চশিক্ষার মানোন্নয়নে সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দুদিনের নীতি নির্ধারণী আলোচনার এ সমাপনী অনুষ্ঠান। আলোচনায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। আগামী দিনের বাংলাদেশে উচ্চশিক্ষাকে কেমনভাবে দেখতে চাই সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা এখানে এসেছে। রিসোর্সের কথা এসছে, রিসার্চের কথা আসছে, শিক্ষার্থী, শিক্ষক, আমাদের যে কর্মকর্তা কর্মচারী সবার একটা সমন্বিতভাবে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই শেপিং প্রক্রিয়া এবং সরকারের যে অবজেক্টিভ সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি আমরা দুদিন আলোচনা করেছি। আশা করি অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের সম্পর্ক নিবিড় করতে করা হবে শিল্প একাডেমি পরামর্শক বোর্ড। দ্যাট অ্যাডভাইজারি বোর্ড ডিফাইন করবে লিঙ্কেজটা কিরকম ভাবে হবে, আপনার অ্যাট্রিবিউটস গুলো কি ধরনের থাকতে হবে, এগুলো একাডেমিয়া এই ইন্ডাস্ট্রি বোর্ডের সাথে কমিউনিকেশনের মধ্যে দিয়ে সেটা ডিসাইড করবে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীরা এখন আর শিক্ষকতায় আসছেন না। জানান, আগামী অর্থ বছরে বাড়ানো হবে শিক্ষায় বরাদ্দ। ইউনিভার্সিটিগুলোকে আমরা রিসার্চ ফান্ড যে পরিমাণ দিচ্ছি এটা বলতে আমাদের লজ্জাই লাগে। সো নেক্সট ইয়ার ইউ উইল সি উইল গো ফর 3.5, নেক্সট ইয়ার উইল গো ফর 4, নেক্সট ইয়ার উইল গো ফর 5। তিনি জানান, দেশে অনেক মানহীন বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোকে চিহ্নিত করা হবে শিগগিরই। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। লালমনিরহাটে হামলার শিকার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর আরিফুল ইসলাম মারা গেছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুর্গাপুর এবং মোগলহাটে অভিযুক্তদের বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধরা। দাবি জানান তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার। মাদক এবং জুয়ার প্রতিবাদ করায় গেল 1 আগস্ট হামলা হয় আরিফুলের উপর। কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে নেওয়া হয় রংপুর মেডিকেলে, অবস্থার অবনতি হলে আনা হয় এভার কেয়ার হাসপাতালে। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। রায় বলা হয়, নাগরিকত্বের ভিত্তিতে অভিবাসী ভিসা নিষিদ্ধের পদক্ষেপ মার্কিন অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ুক, তা চায় না ট্রাম্প প্রশাসন। তাই গেল জানুয়ারিতে বাংলাদেশ, পাকিস্তান সহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাতিন অঞ্চলের 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়, যা নিয়ে শুরু হয় আলোচনা। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে 7 মাস পর শুক্রবার এই বিষয়ে রায় দেন ম্যানহাটন সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল আদালত, যেখানে অভিবাসী ভিসা দেয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করা হয়। বিচারক জেনেট ভার্গাস বলেন, এই নীতি প্রণয়নে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। আদালত আরও বলেছেন, নাগরিকত্বের ভিত্তিতে অভিবাসী ভিসা নিষিদ্ধ করা যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বিচারক ভার্গাস সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত। রায়ের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, এই ছিল নিউজ এক্সপ্রেসের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।